আমাদের এই বাংলা কিন্তু শক্তির পুঞ্জ, কালীর ক্ষেত্র। বাংলাতেই মোট 51টা সতীপীঠের 15টা রয়েছে এই বাংলাতে। প্রত্যেকটা কালী মন্দির বা কালী বিগ্রহের পেছনে মূল যে কারণটা কাজ করে সে মায়ের স্বপ্নাদেশ। কালীর আরেকটি রূপে দেখা যায় উনি বসে আছেন শিবের ওপর। ও আচ্ছা। এবং পদ্মাসনে উনি বসে আছেন, সেটাকে বলা হয় বসা কালী। বসা কালীর রূপটিকে সাধারণত আনন্দময়ী বলা হয়। সাধুবাবু লাটুবাবুর বাজারে এই আনন্দময়ী মা বিরাজ করেন এবং ওটি খুব সম্ভবত কলকাতার এক এবং একমাত্র বসা কালী। সাধক রামপ্রসাদ একবার গান গাইতে গাইতে ওখানে যাচ্ছিলেন, মাকে তার ভক্তের গানে উনি সাড়া দিলেন। মূর্তি সমেত নিজে থেকে পূব দিকে থেকে পশ্চিম দিকে মুখ করেছিলেন। যখন হোমাগ্নি মানে হোম হচ্ছিল, সেখানে খাল থেকে একটি জ্যান্ত পুঁটি মাছ এসে হোমের আগুনে পড়ে এবং ঝলসে যায়। তো হোমে তো আর মাছ ব্যবহার করা হয় না, তো ব্রাহ্মণ সেটা দেখি সঙ্গে সঙ্গে মাছটাকে আবার হোম থেকে তুলে জলে ছেড়ে দেয়। জলে ছাড়া মাত্রই সে আবার জীবন্ত হয়ে ওঠে। ঠিক থেকেই তাকে পুটে কালী বলা হয়। সেন্ট্রাল এভিনিউ দিয়ে গেলে রাস্তার মাঝে ওই স্ট্রাকচারটা দেখা যায়, যার দুদিকে রাস্তা। সাধারণত তো এরকম রাখা যায় না বা আমরা দেখি না, কিন্তু কেন এরকম হলো? একে কি সরানোর চেষ্টা করা হয়নি? যতবার ওই মন্দিরকে সরানোর পরিকল্পনা করা হয়েছে, ততবারই কোনো না কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটা সরকারি নথিভুক্ত। ইন্দিরা গান্ধীর সময় থেকেই যখন মেট্রোর কাজও তার নিচে শুরু হয়েছে, সেই সময়ও 3 জন ইঞ্জিনিয়ার পরপর মারা গেলেন। এই ক্ষেত্রায় যে এত কালী পুজো হয়, যে ধরো মানে হাজারহাত কালী, কোথাও কোথাও শ্বেত কালী, কোথাও কোথাও হয়তো ওই শিকলাবাড়া কালী, এবং চেতলা জুড়ে কালী পুজোর সময় যত কালী ঠাকুর হয়, এটা বোধহয় অন্য কোথাও দেখা যায় না। মা দক্ষিণেশ্বরের কালীর যে মূর্তি আজ আমরা সর্বজন বিদিত, এই মূর্তি কিন্তু একবারে তৈরি হয়নি, এটা তৃতীয় মূর্তি। কালীর ক্ষেত্র বাংলাতেই মোট 51টা সতীপীঠের 15টা রয়েছে এই বাংলাতে, যার মধ্যে 5টা বীরভূমে, 4টে বর্ধমানে, এরকম উত্তরবঙ্গে 2টো, এবং আপনি যদি বাংলাদেশও দেখেন সেখানেও কিন্তু বেশ কয়েকটা সতীপীঠ রয়েছে। সুতরাং এই আমাদের এই যে জমি, এই যে ভূমি, সেটা কিন্তু কালী ভূমি। আর এইসব নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের এখানে এসছেন ডক্টর সমুদ্র বসু। সমুদ্র, স্বাগত আপনাকে বাংলাতে। নমস্কার। সমুদ্র অনেক দিন ধরে কালী নিয়ে গবেষণা করছেন, নিজে তথ্য প্রযুক্তি কর্মী, কিন্তু তার সঙ্গে এটা হচ্ছে একটা প্যাশন বলতে পারেন, একটা নেশা বলতে পারেন, এবং একই সঙ্গে লেখালেখির অভ্যেসটা অনেকদিন ধরেই ছিল। এবং ওনার গবেষণার বিষয়টাই হলো বাংলার কালী বা বাংলার শক্তিপীঠগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা বা গবেষণা। এখানে বাংলায় যে শাক্ত আন্দোলনের যে ধারাটা, সেটাকে ফলো করা, সেটা উনি দীর্ঘদিন ধরে করে এসছেন। এবং এই 3টে বই বেরিয়েছে, তাই তো এখন অবধি? আমার বইয়ের সংখ্যা মানে সর্বমোট বইয়ের সংখ্যা সলিখিত 20-র কাছাকাছি। আচ্ছা। কিন্তু কালী ক্ষেত্র এবং বাংলার কালী কথা, বাংলার এই বইটা হচ্ছে বাংলার শক্তি কথা ও কালী কথা নিয়ে দ্বীপ প্রকাশন থেকে ইতিমধ্যে 3টি খণ্ড প্রকাশিত হয়েছে। প্রথম খণ্ডটিতে 2টি জেলা, কলকাতা এবং হুগলি। দ্বিতীয় খণ্ডটিতে 4টি, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং হাওড়া। এবং তৃতীয়টিতে আরো 4টি, পূর্ব মেদিনীপুর, বীরভূম, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এগুলি কভার হয়েছে তৃতীয় খণ্ডে। এই বইমেলার আগে 4র্থ খণ্ড এবং শেষ খণ্ডটি আসতে চলেছে উত্তরবঙ্গ এবং পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিকে নিয়ে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সমুদ্র কালী নিয়ে গবেষণা করার জন্য এই প্রথম দুটো বই বেরোবার পর তিনি ডক্টরেট সম্মানে ভূষিত হন, এবং এখন তিনি ডক্টর সমুদ্র বসু। এবং বুঝতেই পারছেন যে আজকের এপিসোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইন্টারেস্টিং। আপনি যেটা বলছিলেন আমাকে, যেটা হচ্ছে যে আমি বইগুলো রাখবো। হ্যাঁ, নিশ্চয়ই। এটা আমার বই, আমার জন্য তো। থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে রাখছি তাহলে। তো আপনি যেটা বলছিলেন যে আপনার প্রত্যেকটা খণ্ডে একটা করে জেলার ধরে আপনি এই গবেষণাটা চালিয়েছেন। তো বাংলায় আমরা জানি যে সতীপীঠের মধ্যে 51টা সতীপীঠ আমরা বলি, সেখানের মধ্যে বাংলাতে বেশ অনেকগুলো, মানে বাংলাদেশ এবং এপার বাংলা মিলিয়ে যদি ধরা যায়, তাহলে ম্যাক্সিমামটাই বোধহয় এখানে। আসলে এই সতীপীঠের সংখ্যা নিয়ে এক একটি পুরাণ এক এক রকম মতবাদ দিয়েছে। মানে পীঠ নির্ণয় তন্ত্র একরকম বলছে, শিবপুরাণ আরেক রকম বলছে। ইনিশিয়ালি তো 4টে পীঠের কথাই বলা হতো বোধহয়।
এমনিতে তন্ত্র সাধনা তন্ত্র না, মতে যেটা অবশ্যই বীরভূমের যে সতীপীঠগুলি রয়েছে হ্যাঁ। সেগুলি মোটামুটি প্রত্যেকটা পুরাণেই সর্বজন বিদিত। হুম। যেরকম বীরভূমে কঙ্কালীতলা মায়ের কাঁকাল পড়েছিল যেখানে, এবং এর সাথে ফুল্লরা সতীপীঠের কথা, সাঁইথিয়ায় নান্দিকেশ্বরী সতীপীঠের কথা, বা বীরভূমে বক্রেশ্বর যেখানে মায়ের বক্র অর্থাৎ দুটো ভ্রুযুগলের মাঝের অংশ পড়েছিল, এগুলি সর্বজন বিদিত। এছাড়াও বর্ধমান জেলাতেও প্রায় 4টি সতীপীঠ রয়েছে, যেখানে বর্ধমানে অট্টহাসে মায়ের ওষ্ঠ পড়ে বলা হয়। এটি অট্টহাসটি পূর্ব বর্ধমান জেলায় পড়ছে, এবং যোগাদ্দা সতীপীঠ যেটা ক্ষীরগ্রামে, ওখানে মায়ের মূর্তি সারা বছর ওখানে পুকুরের জলের নিচে নিমজ্জিত থাকে। এবং আমি রিসেন্টলি গেছিলাম। আচ্ছা, এবং অদ্ভুত ব্যাপার, বছরের একটা দিনেই বুদ্ধ পূর্ণিমার বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা যেটা বলে, ওই দিনকে ওনাকে আর কি তোলা হয় জল থেকে। তো এইরকমই আমাদের সতীপীঠ। আর বাংলা অবশ্যই একটা শক্তি সাধনার ক্ষেত্র, এবং শুধুমাত্র সতীপীঠে বাংলা আবদ্ধ নেই। মানে এর আগে আমি বেশ কিছু বই পড়েছি এবং বেশ কিছু এই ধরনের তথ্যচিত্র দেখেছি যেখানে বাংলার সতীপীঠগুলোর ওপর জোর দেওয়া হয়। কিন্তু এই সতীপীঠের বাইরেও বাংলার একটা বড় অংশ জুড়ে কিন্তু বেশ কিছু প্রাচীন কালী মন্দির, শক্তি মন্দির এবং বেশ কিছু কালী পুজো হয়, যেগুলো শুধুমাত্র বছরের বিশেষ দিনে হয়। এবং এরকমও আছে কিছু কালী পুজো হয় যেগুলি 12 বছর পর পর একবার হয়, এবং বেশ ব্যতিক্রমী কালীও সেগুলি বটে। যেরকমই একটা বলা যেতে পারে, মেদিনীপুর জেলার রামজীবনপুর বলে একটি জায়গা, একটা অত্যন্ত ব্যতিক্রমী কালী মূর্তি দেখা যায়, এবং রক্ষা কালী বলা হয়। সেখানে মা কালী এক হাতে তার যেরকম রুধিপাত্র অর্থাৎ রক্ত হাতে, আরেকটা হাত তিনি একটি শবদেহ মুখে নিয়ে আছেন। তো এই ধরনের মূর্তি আমার মনে হয় আমি অন্তত বাংলার গোটা সমস্ত মন্দির ঘুরে এরকম মূর্তি দেখিনি। তো মা এখানে শক্তির আধার, এবং বিভিন্ন মন্দিরে মাকে বিভিন্ন অদ্ভুত নামে যেরকম ডাকা হয়, তেমনি অদ্ভুত তার ভঙ্গিমা, অদ্ভুত তার আবির্ভাব, অদ্ভুত তার রূপ। কোথাও তিনি বসে, কোথাও তিনি দুহাতের, কোথাও তিনি লোল জিহ্বা তার নেই, শুধুমাত্র হাসছেন। মানে আমার মনে হয় এত ধরনের বৈচিত্র্যময় কালী বাংলার বাইরে অন্তত কোথাও দেখা যায় না। মানে এইটার কারণটা কি? মানে এইগুলো প্রত্যেকটা কালী মন্দির বা কালী বিগ্রহের পেছনে মূল যে কারণটা কাজ করে সেটা এক হচ্ছে মায়ের স্বপ্নাদেশ। মানে হয়তো যিনি তৈরি করেছেন মন্দিরটা তিনি ওই বেশে তাকে স্বপ্ন দিয়েছিলেন, অথবা তন্ত্রের বেশ কিছু গুহ্য বিদ্যা রয়েছে, সেখানে মায়ের বেশ কিছু রূপের বর্ণনা করা হয়েছে, এবং সেই সমস্ত কালীগুলিকে তন্ত্রমতেই পুজো করা হয়, এবং সেই সমস্ত কালীর রূপ সেই আধারে সেই সময় থেকেই চলে আসছে। যেরকম আমরা যদি শ্মশান কালীর কথা দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই শাস্ত্রমতে শ্মশানের কালীমা কিন্তু দ্বিভুজা হবেন, অর্থাৎ তার দুটো হাত থাকবে, এক হাতে রুধিপাত্র বা রক্তের পাত্র থাকবে, বা অনেক ক্ষেত্রে সুরাপাত্রও থাকে, এবং আরেকটি হাত হয় কোনো কাটা মুন্ডু বা কোনো একটা কাটা হাড় ধরে থাকবে। আপনি যদি কেওড়াতলা মহাশ্মশানের মা কালীকে দেখেন, তিনি কিন্তু এই রূপেই প্রত্যেক বছর আসেন। এবং আরেকটু যদি পিছিয়েও যাই, শ্রীমন্ত সওদাগর এসেছিলেন গড়িয়া মহাশ্মশানের কাছে, বোড়াল, আজকের যে নাম বোড়াল, সেখানেও কিন্তু মা দ্বিভুজা মা। তো বেশিরভাগ শ্মশান কালী মা, আপনি যদি আমতা, হাওড়ার আমতার খোড়পে শ্মশান কালী মা দেখেন, সেখানেও তিনি দ্বিভুজা, এবং এই প্রত্যেকটি ক্ষেত্রে ওনার কোথাও লোল জিহ্বা বেরিয়ে নেই, অর্থাৎ উনি করাল বদনা, উনি হাসছেন কিন্তু তার কোথাও জিহ্বা প্রকট নয়। তো অবশ্যই এটা একটা ব্যতিক্রমী। আবার শ্মশানকালীর মধ্যে এরকম প্রকারভেদ কিরকম পেয়েছেন? অবশ্যই চতুর্ভুজ, মানে 4 হাতের শ্মশানকালীও বাংলার বেশিরভাগ জায়গাতেই, এবং তার মধ্যে বেশ কিছু প্রাচীনও। আবার বেশ কিছু শ্মশানকালী যারা একটা সময় শ্মশানের আরাধ্যা কালী ছিলেন, কিন্তু কালক্রমে তারা দক্ষিণা কালী রূপে পূজিত হয়ে আসছেন, হয়তো সেখানে সেই শ্মশানটা নেই। মানে বলা যেরকম পুরুলিয়ার তেলকলপরার শ্মশানকালী মা এখন আর ওখানে শ্মশান প্রকটিত নয়, এবং প্রাচীরের বাইরে ওনার যে মন্দির, সেখানে কিন্তু উনি চতুর্ভুজা দক্ষিণা কালী হিসেবে উনি পূজিত হন। এরকম বেশ কিছু জায়গায় উনি মানে কৃষ্ণবর্ণ চতুর্ভুজা দক্ষিণা কালী রূপে পূজিত হন, কিন্তু আবার বেশ কিছু জায়গায় ওনার এই দ্বিভুজা রূপটিও দেখা যায়।
এছাড়া মানে কালীর রূপের কথা বলতে গেলে এর কোনো শেষ হয় না। আমাদের কলকাতাতেই বেশ কিছু অদ্ভুত রূপের কালী রয়েছে, মানে যেগুলোর কথা না বললেই নয় একটা কালীর আলোচনায়। এক আমি বলবো কেওড়াতলা মহাশ্মশানের একদম চৌহদ্দির ভেতরেই মা কৃষ্ণ কালী বিরাজ করছেন, যিনি সারা বছর বিরাজ করেন এবং ওনার রূপের মধ্যে কৃষ্ণ এবং কালী দুই প্রকটিত হয়েছে, যেখানে ওনার হাতে খড়গও রয়েছে, বাঁশিও রয়েছে এবং ওনার পায়ের যে পশ্চারটা সেখানে কিন্তু সেই ত্রিভঙ্গ মুরারি, যেটা শ্রীকৃষ্ণের বেশ দেখা যায়। অ্যাকচুয়ালি এই কৃষ্ণ কালী বেশটিকে মানে পুরাণে যখন রাধা কৃষ্ণ যখন তারা রাসলীলায় তারা যখন তাদের লীলায় মত্ত ছিলেন, তখন এরকম প্রচলিত যে রাধার স্বামীকে তার দুই ননদ আর কি জটিলা কুটিলা তারা আর কি নিয়ে আসে, মানে এই নামটার অবশ্যই অনেক মতভেদ আছে। এবং তখন ওই রূপ দেখা দেন আয়ান ঘোষকে, তখন তিনি বুঝতে পারেন যে যিনি কৃষ্ণ তিনিই কালী, তার কারণ আয়ান কালী ভক্ত ছিলেন সেই সময়। তো এই কৃষ্ণকালীর রূপ কিন্তু খুব বেশি দেখা যায় না। এরকম আরেক কৃষ্ণকালীর এরকম আরেকটি রূপ ঘাটালের ঘাটাল মহকুমায় ঘাটাল শহরের একদম কাছেই রয়েছে আরেকটি কৃষ্ণকালীর রূপ। তো আর দ্বিতীয় আরেকজনের কথা অবশ্যই বলতে চাই, তিনি হচ্ছেন আমাদের 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 সাহিত্যে বলুন, আমাদের গানে বলুন, কিন্তু এর আগে কৃষ্ণকালীর কথা বলা হয়েছে, মানে যিনি কৃষ্ণ তিনি কালী, তিনি এই লাইনগুলো বলা হলেও এই মন্দিরগুলোর কথা সেরকম ভাবে এখনো সাহিত্যে প্রকট হয়ে ওঠেনি, অন্তত আমি যেগুলো পড়েছি বা আমার জানার মধ্যে। আর দ্বিতীয় আরেকজনের কথা অবশ্যই বলতে চাই, তিনি হচ্ছেন, আমরা তো কালী মা মানে জানি সবসময় উনি দাঁড়িয়ে আছেন শিবের ওপর পা রেখে, কখনো তার ডান পাটা শিবের বুকের ওপর থাকে তখন তিনি দক্ষিণা কালী, আর বাম পাটা এগিয়ে গেলে তিনি বামা কালী হয়ে যান। তো বেশিরভাগ ক্ষেত্রেই দক্ষিণা কালী রূপে উনি পূজিত হন, কিন্তু বেশ কিছু জায়গায় উনি বামা কালী হিসেবেও পূজিত হন। মানে আমাদের শান্তিপুরে বামা কালী বিখ্যাত, কলকাতাতেও বেহালার সিদ্ধেশ্বরী কালীমা অনেক প্রাচীন, তিনিও বামা কালী ওখানে। তো বেশ কিছু জায়গায় বামা কালীও পূজিত হন। কিন্তু কালীর আরেকটি রূপে দেখা যায় উনি বসে আছেন শিবের ওপর, এবং পদ্মাসনে উনি বসে আছেন, সেটাকে বলা হয় বসা কালী। এবং এই বসা কালী আমাদের কলকাতাতেই লাটুবাবু ছাটুবাবুর বাজারে আনন্দময়ী মা, তার রূপের নাম আনন্দময়ী। বসাকালীর রূপটিকে সাধারণত আনন্দময়ী বলা হয়। সাধুবাবু লাটুবাবুর বাজারে এই আনন্দময়ী মা বিরাজ করেন এবং ওটি খুব সম্ভবত কলকাতার এক এবং একমাত্র বসাকালী। তবে আনন্দময়ী রূপে উনি কৃষ্ণনগরেও বিরাজ করছেন। আনন্দময়ী কালী বেশ প্রাচীন। এবং আরেকজনের কথা বলতেই হয়, গরিবপুর নদিয়া জেলায়, একদম নদিয়ার উত্তর 24 পরগনার বর্ডারের কাছে, সেখানে মায়ের যে ভঙ্গিমা, মায়ের যে রূপ, সেটা সারা বঙ্গে মনে হয় সব থেকে ব্যতিক্রমী, যেখানে উনি শিবের সঙ্গে সঙ্গমরত অবস্থায় ওনাকে দেখা যায়। তার নাম সঙ্গমরতা কালী। আচ্ছা, এটা তন্ত্রের এক গুচ্ছ রূপ। ওই রূপে ওখানে উনি পূজিত হন। একসময় চারপাশটা ছিল শ্মশান। ইভেন আমি নিজে যখন গিয়েছিলাম তখন রাত হয়ে গিয়েছে এবং চারপাশে কোনো জনমানব, কোনো বাড়ি ঘরদোর কিছু নেই, শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সে এক অদ্ভুত পরিবেশ, মানে মনে হচ্ছে না আমি আজকের দিনে দাঁড়িয়ে ওরকম একটা কোনো মন্দিরে যাচ্ছি। মানে ওখানে যারা গেছে আমার মনে হয় শুধু শক্তিকে অনুভব নয়, একটা প্রাচীন ঐতিহ্যকে অনুভব করা যাবে ওরকম জায়গায় গেলে। যে মা এখানে নানা রূপে বিরাজ করছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তার রূপের কোনো শেষ নেই। নানা বিচিত্র তাদের নামও, যেরকম কয়েকটা নাম আমি বলছি, যে আমাদের কলকাতায় প্রাচীন ফিরিঙ্গি কালী, কারণ কলকাতার কালী প্রসঙ্গে এলে অবশ্যই কালীঘাটের মা কালী সব থেকে প্রাচীন, এবং তারপরেই অবশ্যই যাদের নাম বলতেই হয়, একজন হচ্ছেন ফিরিঙ্গি কালী এবং আরেকজন হচ্ছেন ঠনঠনিয়া কালী। তো এই দুই কালী বেশ প্রাচীন, এবং এই ফিরিঙ্গি কালীর উৎস নিয়ে বেশ মতবিরোধ আছে। মানে একটা মত বলে শ্রীমন্ত পণ্ডিত, যিনি আর কি ওখানের একজন মানে পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন, এবং সেই সঙ্গে তিনি বেশ কিছু চিকিৎসা জড়িবুটি দিতেন, এবং সেই জড়িবুটিগুলি ওখান থেকেই দেওয়া হতো। মানে মা কালীর সাধনা করতেন উনি, ওখান থেকেই দেওয়া হতো। তখন হোগলা পাতার ছাউনির মধ্যে মায়ের মন্দির ছিল, এবং ওই এলাকাটা তো তখন ব্রিটিশ শাসনে বউবাজার এলাকা,
তখন বেশ গুরুত্বপূর্ণ একটা এলাকা এবং প্রচুর ফিরিঙ্গির বাস ছিল ওখানে। তারা উপকৃত হতেন সেই মানে শয়ে শয়ে তারা আসতেন মায়ের মন্দিরে এবং উপকৃত হতেন, সেই থেকে নামটা ফিরিঙ্গি কালী। আবার আরেকটা মত, অ্যান্টনি সাহেবের যে এই দ্বিতীয় মতটা খুব বেশি যে ইতিহাসে প্রামাণ্য পাওয়া গেছে তা না, কিন্তু এই অ্যান্টনি সাহেবের মতটাই বেশি প্রচলিত, যেখানে বলা হয় কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি, যিনি সেই সময় কবিগানের লড়াইয়ের জন্য উনি বিখ্যাত ছিলেন, উনি মাতৃভক্ত হয়ে পড়েন এবং উনি শ্রীমন্ত পণ্ডিতকে আর কি ওখানে নিয়োগ করেন মাতৃপূজার জন্য। তো এই অ্যান্টনি ফিরিঙ্গির নাম নিয়ে অ্যান্টনি ফিরিঙ্গি কালীর উৎস। চাইনিজ কালীবাড়ি আছে, চাইনিজ কালীবাড়ির কথা অবশ্যই বলতে হয়, যেখানে মাকে একমাত্র মনে হয় কালীবাড়ি যেখানে মাকে এখনো চাউমিন দেওয়া হয়। এবং আরেকটা কালীর নামও এই প্রসঙ্গে মানে খাদ্য প্রসঙ্গে মনে পড়ে গেল, এরকম প্রচলিত যে শ্যামবাজারের যে জয় কালীবাড়ি, সেখানে নাকি মুরগির ডিম মাকে অর্পণ করা হয়। আচ্ছা, তো এরকম বিচিত্র অনেক প্রথা। ঠনঠনিয়ার নাম কেন ঠনঠনিয়া হলো, অনেক মত। কেউ বলে যে হ্যাঁ ওই সময় ওখানে ডাকাত পড়লে ঠনঠন করে ঘন্টা বাজিয়ে চারপাশের লোককে আর কি জানান দেওয়া হতো যে ডাকাত পড়েছে। কলকাতা তো বেশ কয়েকটা ডাকাত কালীও আছে। অবশ্যই কলকাতা এক সময় একটা প্রাচীন জনপদ ছিল, ব্রিটিশ শাসনেরও অনেক আগে। সেই সময়ে বেশ কিছু ডাকাতদের কালী এখানে, বিশেষ করে যাদের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের এই দক্ষিণ কলকাতাতেই মনোহর ডাকাতের কালী। এটা যার নামে মনোহর পুকুর, যদিও কালী মন্দিরটির অবস্থান পূর্ণদাস রোডে। কিন্তু ওটা আগে অ্যাকচুয়ালি মনোহর পুকুর রোডই ছিল একটা। আচ্ছা আচ্ছা, পরে নামটা পূর্ণদাস রোড হয়ে যায়। হ্যাঁ, ওখানে এই প্রাচীন কালী মন্দির, এবং সেখানে মায়ের নামও একটু অদ্ভুত। মায়ের মানে উচ্চতা খুব ছোট, যেহেতু ওখানে ছানাকালী মাকে বলা হয়। এই মনোহর ডাকাতের কালী, হ্যাঁ ছানাকালী বলা হয়। আবার আপনি যদি উত্তরে চলে যান, সেখানে চিতপুরে চিতে ডাকাতের চিত্তেশ্বরী সর্বজন বিদিত বেশ প্রাচীন মন্দির, এবং সেই মন্দির একবারে গড়া হয়নি, মানে কালক্রমে চিতে ডাকাতের যে মন্দির অবশ্যই সেটা নেই, এটা এখন অনেক পরবর্তীকালের মন্দির। আর সেই একই লাইনে মা সর্বমঙ্গলাও রয়েছেন, এবং এই চিতপুরের এই মা সর্বমঙ্গলার একটা অদ্ভুত কাহিনী না বললেই নয়। সেটা হচ্ছে তখন তো চিতপুরের মানে একদম গা দিয়েই প্রায় বলতে গেলে গঙ্গা বয়ে যেত, এখন গঙ্গাটার একটু যা হয় সরে গিয়েছে। তো সেই সময় সাধক রামপ্রসাদ, বাংলার কালী নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই যেরকম শ্রীরামকৃষ্ণের কথা, বামা খ্যাপার কথা উঠে আসবে, সাধক রামপ্রসাদের কথা উঠে আসবে। তো সাধক রামপ্রসাদ একবার গান গাইতে গাইতে ওখানে যাচ্ছিলেন মাকে। এবার মা যে ওখানে আছেন, উনি তার ভক্তের গানে উনি সাড়া দিলেন, এবং ওনার যে মন্দিরটা, ওনার মন্দির ছিল সাধারণত মন্দির যা হয় পূব দিকে মুখ করে আর কি ঠাকুরের অবস্থান থাকে, সেভাবেই তৈরি করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল। কিন্তু জনশ্রুতি, যেহেতু পশ্চিমে গঙ্গা বইছে, মা মূর্তি সমেত নিজে থেকে পূব দিকে থেকে পশ্চিম দিকে মুখ করেছিলেন, রামপ্রসাদ যাচ্ছিলেন তার গানটা শোনার জন্য, এবং আজও মা ওই পশ্চিম দিকে মুখ করেই রয়েছেন। মানে এটা একদমই জনশ্রুতি এবং বহুল প্রচলিত ওখানে, যে রামপ্রসাদের গান শুনে মা সাড়া দিয়েছিলেন। তো এই ধরনের অদ্ভুত ঘটনা অনেক আছে, যেরকম উত্তর কলকাতার পুঁটে কালী, তার কথাও না বললেই নয়, অনেক প্রাচীন কালী। এবং সেখানে কথিত যে যখন হোমাগ্নি মানে হোম হচ্ছিল, সেখানে খাল থেকে একটি জ্যান্ত পুঁটি মাছ এসে হোমের আগুনে পড়ে এবং ঝলসে যায়। তো হোমে তো আর মাছ ব্যবহার করা হয় না, তো ব্রাহ্মণ সেটা দেখি সঙ্গে সঙ্গে মাছটাকে আবার হোম থেকে তুলে জলে ছেড়ে দেন। জলে ছাড়া মাত্রই সে আবার জীবন্ত হয়ে ওঠে। তো মায়ের অদ্ভুত এই লীলা, সেই থেকেই তাকে পুঁটে কালী বলা হয়। আবার এই পুঁটেরই কাছাকাছি আরেকটি নাম পুটিয়া কালী, এটাও কলকাতার উত্তরে, উত্তর কলকাতায় তার অবস্থান। এনার অবস্থান হচ্ছে শোভাবাজারের লাল মন্দির, মানে খুব বহুল পরিচিত। সেন্ট্রাল এভিনিউ দিয়ে গেলে রাস্তার মাঝে ওই স্ট্রাকচারটা দেখা যায়, যার দুদিকে রাস্তা। আমার মনে হয় কলকাতায় এরকম দুটো জায়গার কথা আমাদের সবার মনে আছে, একটা গিরিশ ঘোষের বাড়ি রাস্তার ওপর, আর দ্বিতীয়টি মনে হয় এই শোভাবাজারের লাল মন্দির, যার দুদিকে রাস্তা। তো এটা একটা অদ্ভুত কাহিনী আছে, মানে সাধারণত তো এরকম রাখা যায় না বা আমরা দেখি না, কিন্তু কেন এরকম হলো, একে কি সরানোর চেষ্টা করা হয়নি? অবশ্যই হয়েছিল। এই প্রথম কথা, এই মন্দিরটার আগে নাকি নাম ছিল ফেলা কার্তিকের মন্দির। তো তার কারণ যারা কার্তিক ফেলে দিত এখানে আর কি রাখা হতো।
এবং মা যেভাবে অলৌকিকভাবে এখানে এসছেন, যখন ওটা তো শোভাবাজারের রাজবাড়ির ওই পুরো এলাকাটাই তাদের করায়ত্তে ছিল, কিন্তু ওনারা আমি যতদূর জানি ওনারা বৈষ্ণব ছিলেন, মানে গোপীনাথের আরাধনা করতেন। তো বিভিন্ন কারণে মাকে আর কি ওই লাল মন্দিরে সেই সময় স্থান দেওয়া হয়েছিল, এবং সেই সময় থেকেই তিনি এতটাই জাগ্রতা, যতবার ওই মন্দিরকে সরানোর পরিকল্পনা করা হয়েছে ততবারই কোনো না কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সেটা সরকারি নথিভুক্ত। ইন্দিরা গান্ধীর সময় থেকেই যখন মেট্রোর কাজও তার নিচে শুরু হয়েছে, সেই সময়ও 3জন ইঞ্জিনিয়ার পরপর মারা গেলেন, যারা আর কি মন্দিরটাকে সরিয়ে মেট্রো পথটা নিচে দিয়ে করার পরিকল্পনা করছিলেন। এবং তারপর থেকে সরকারি এটা একদম নথিভুক্ত তথ্য যে 3জন ইঞ্জিনিয়ার পরপর মারা গেছিলেন, এবং প্রত্যেকেই তারপর থেকে স্বপ্নাদেশ পেলেন যে এই মন্দিরটাকে সরানো যাবে না, এবং মেট্রো রেল কর্তৃপক্ষ ফাইনালি কিন্তু লাইনটাকে দুভাগে ভাগ করে নিচ দিয়েও ওইভাবেই তারা ডিজাইন করলেন যাতে মন্দিরটাতে যাতে হাত না দিতে হয়, এবং এটা নথিভুক্ত বলেই মানে সব জায়গায় লেখা আছে। অদ্ভুত মায়ের মহিমা, কারণ তিনি নিজে যেখানে থাকতে চাইছেন সেখানে আমাদের কারো সাধ্য নেই তাকে সরানোর। চেতলাতেও ডাকাত কালী নীলু ভুলুর কালী, যেটা শিকলে বাঁধা বোধহয়, শিকলে বাঁধা থাকে। হ্যাঁ, মানে ডাকাত মানে এক একটা জায়গায় এক এক রকম তাদের অদ্ভুত, তাদের মানে ক্যারেক্টারিস্টিক অদ্ভুত তাদের নাম। ওখানে শিকলে বাঁধা কালী বেশ বিখ্যাত। ইভেন চেতলার কালী পুজোও খুব বিখ্যাত। এটা কেন এই চেতলায় যে এত কালী পুজো হয়, যে ধরো মানে হাজার হাত কালী কোথাও, কোথাও শ্বেত কালী, কোথাও কোথাও হয়তো ওই শিকলে বাঁধা কালী, এবং চেতলা জুড়ে কালী পুজোর সময় যত কালী ঠাকুর হয়, এটা বোধহয় অন্য কোথাও দেখা যায় না। আসলে উদ্দেশ্য এটার হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার বিভিন্ন বিখ্যাত কালীকে, যেরকম মুর্শিদাবাদে কিরিটেশ্বরী সতীপীঠ, কিরিটেশ্বরী কালীকে ওখানে রাখা হয়। আকালিপুরে মা গুজ্জ কালী আছে, যেখানে অদ্ভুত তার রূপ, সেখানেও উনি এটা তন্ত্রের রূপ, সেখানে উনি সর্পাসীন সাপের ওপর মা গুজ্জ কালী ওখানে বসে আছেন, এবং সাপের ওপর দেখা যায়, মানে অন্তত আমার জানা বাংলায় এই দুটি জায়গায়, একটি বীরভূমের আকালিপুরের গুজ্জ কালী, এবং দ্বিতীয়টি জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি ভদ্রকালী। উনি পাতাল থেকে উঠেছেন, কিন্তু জোড়া সাপের ওপর উনি দাঁড়িয়ে আছেন, ওখানে শিব নেই। এই গুজ্জ কালী আমি দেখেছি, মানে সমস্ত অলংকার ইয়েতে সবগুলোতেই সাপের, হ্যাঁ, সাপ থাকে এবং শবদেহ থাকে, ওনার 2 কর্ণ যুগল মানে শবদেহ দিয়ে অলংকৃত করা আছে। তো এবং এই মানে আমার একটা জানা গল্প আছে, এটা এই কালী মূর্তি নিয়ে, এটা বোধহয় ওয়ারেন হেস্টিংস পাঠিয়ে দিতে চেয়েছিলেন ইংল্যান্ডে, এটা আটকে ছিলেন নন্দকুমার এবং মহারাজা নন্দকুমারের কালী বলেই পরিচিত, এবং এই রাখা হয়েছিল একদম। আর এই কালী নাকি মানে অরিজিনালি, মানে পুরাণ মতে বা শাস্ত্র মতে মানে বহু পুরনো, মানে কাশী বেনারসে তার উৎপত্তি। বেনারসের রাজা, অ্যাকচুয়ালি বলা হয়, আমি শুনেছিলাম যে ওটা বোধহয় মগধের রাজা পাতালে পুজো করতেন, উনি তার পুজো করতেন। তারপরে ওখান থেকে, তবে এই রূপ আর কোথাও দেখা যায় না। আচ্ছা, এই যে আকালিপুরের যে গুজ্জ কালীর রূপ, এই দ্বিতীয় কোনো এই রূপ অন্য কোথাও দেখা যায় না। তাই উনি একদম ইউনিক আর কি, বলতে গেলে আর কি। মানে নানা কালীক্ষেত্র ঘুরতে গেলে অবশ্যই সতীপীঠের কথা বলতে গেলে আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন তমলুকে বর্গভীমা মা, বর্গভীমা কালী মন্দির ওখানে বিখ্যাত, এবং অদ্ভুতভাবে এটা কথিত উনি হয়তো বৌদ্ধদেরও উনি উপাস্য ছিলেন, এবং ক্রমে বৌদ্ধিক দেবী থেকে উনি পরে হিন্দু দেবী বর্গভীমায় আর কি পরিণত হয়েছেন। এরকমও কিন্তু বেশ প্রামাণ্য বেশ কিছু নথিও এখানে পাওয়া যায়। তো যত মানে পশ্চিমবঙ্গ যত ঘুরেছি, তত নতুন নতুন কালী, নতুন নতুন গল্প, নতুন নতুন জনশ্রুতি, সবকটারই যে একদম প্রামাণ্য ইতিহাস আছে তা না। আজ আমি একটা মত বললাম, বা 5 জন একটা মত বললো, আরো 5 জন হয়তো আরেকটা মত বলছে। এই নিয়ে অবশ্যই অনেক মতভেদ থাকলেও, মানে মায়ের যে এত রকম রূপভেদ আর এত বৈচিত্র্য, আমার মনে হয় দ্বিতীয় কোনো রাজ্যে বা দ্বিতীয় কোনো অঞ্চলে নেই যতটা পশ্চিমবঙ্গে রয়েছে। এবং সবসময় বেশ কিছু সাধক, সেটা কখনো মানে শ্রীরামকৃষ্ণ বা বামাখ্যাপার মতো হতে পারেন, আবার বেশ কিছু ডাকাত বা ভবানী পাঠকের মতো মানুষও হতে পারেন, যারা কিন্তু এই কালী, ভবানী পাঠকের যে ভৈরবী মাছ, সেটা কি কোথাও
রয়েছে কোনো? হ্যাঁ, দেখুন, ভবানী ঘাটকের যে কালী, সেটা উত্তরবঙ্গের শিকারপুরে আজও সেই কালী মন্দির রয়েছে। তবে আচ্ছা। একটি মূল মন্দির যেটা এতদিন ছিল, সেটা একটি অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায় আর কি। পরে আচ্ছা। এখন নতুন মন্দির গড়া হয়েছে। সেই নতুন মন্দিরে নতুন করে মাকে স্থাপন করা হয়েছে। আবার ভবানী পাঠকের আরেকটি কালী মন্দির, মা ভৈরবী ওটা? হ্যাঁ, হুম। এবং দুর্গাপুরেও কিন্তু একটি ভবানী পাঠকের কালী একদম দুর্গাপুর শহরের মধ্যে আচ্ছা, রয়েছে। হ্যাঁ, টিলাটা তো আছেই মানে হ্যাঁ। সেই হেতু হ্যাঁ। হ্যাঁ। আসলে প্রত্যেকটা জায়গা নিয়েই প্রচুর মতভেদ রয়েছে, প্রচুর নতুন 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 পদ্ধতি রয়েছে। বেশ কিছু জায়গায় আছে যেখানে আবার কালী মন্দিরে আজও কোনো আলো জ্বলে না, যেরকম রত্নাবলী সতীপীঠে মা আলো সহ্য করতে পারেন না। আবার বহরমপুর শহরের মধ্যেও একটি কালী মন্দির আছে, সেখানে কোনো আলো জ্বালানো, কোনো রকম ফ্ল্যাশ দেওয়া নিষিদ্ধ আর কি। উনি অন্ধকারের দেবী, অন্ধকারেই উনি থাকা পছন্দ করেন বলে সেখানে প্রচলিত। আচ্ছা, তো এই রত্নাবলী, মা রত্নাবলী কোথায় আছেন? উনি রয়েছেন ওনার মানে হুগলি জেলায় ওনার অবস্থান। খানাকুল বলে হুগলি জেলায় একটি খানাকুল। জায়গায়, খানাকুল মহকুমার খানাকুল শহরেই, মানে ওটা একটি জনপদ। ওখানে বহু প্রাচীন একটি মন্দির রয়েছে, ঘণ্টেশ্বর শিব মন্দির। ওই ঘণ্টেশ্বর শিব মন্দির হচ্ছেন মায়ের ভৈরব। ওখানেই রত্নাবলী সতীপীঠ এবং ঘণ্টেশ্বর শিব। যেখানেই মা রয়েছেন, প্রত্যেকটি এই ভৈরব আছেন, মায়ের ভৈরবও সেখানে রয়েছেন। যেরকম কালীঘাটে মা কালীঘাটের সাথে নকুলেশ্বর ভৈরব বিরাজ করছেন, প্রত্যেকটি জায়গায় মায়ের সাথে একজন ভৈরব রয়েছেন। আর কালী প্রসঙ্গ যখন উঠলই, দক্ষিণেশ্বরের কালীর কথা না বললেই নয়। আমাদের সকলের আরাধ্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, তার আরাধ্যা মা দক্ষিণেশ্বরের কালী। কিন্তু এর একটা অদ্ভুত গল্প না বললেই নয়। মা দক্ষিণেশ্বরের কালীর যে মূর্তি আজ আমরা সর্বজন বিদিত, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব তার মূর্তির সঙ্গে পরিচিত, এই মূর্তি কিন্তু একবারে তৈরি হয়নি। এই মূর্তির যিনি ভাস্কর, অনেকেই নাম শুনেছেন, বিখ্যাত ভাস্কর বর্ধমানের দাইহাটের নবীন ভাস্কর। যোগদা মায়ের মূর্তি ওনার তৈরি করা, ওনার চুরি হয়ে গেছিল, চুরি হয়ে গেছিল, এটা পরেরটা। হ্যাঁ, যোগদা মায়ের মূর্তি ওনার তৈরি করা। উনি ওই বর্ধমান জেলার বিখ্যাত সেই সময়ের উনি ভাস্কর। রানী রাসমণি তাকেই নিয়োগ করেছিলেন এই মূর্তি তৈরির জন্য। কিন্তু এই যে মূর্তিটা আজ আমরা দেখছি, এটাই কিন্তু ওনার বানানো প্রথম মূর্তি না, এটা তৃতীয় মূর্তি। প্রথম যে মূর্তিটা উনি তৈরি করেন, খুব সম্ভবত বেনারস থেকে পাথরটা এসেছিল, এবং এই পাথরটা দিয়ে উনি যে প্রথম মূর্তিটা তৈরি করেন, সেটা রানী রাসমণির পছন্দ হয়নি। সেই মূর্তিটা খানিক ছোট ছিল, আজকে যে আমরা ঠাকুরটা দেখছি বা মা ভবতারিণীকে দেখছি। তো তিনি ভবতারিণী রূপে স্বীকৃতি পেলেন না, এবং তখন সেই মূর্তিটাকে কিনে নেয় দক্ষিণেশ্বরেরই অদূরে বরানগরে প্রামাণিক পরিবার। আজ সেই মা ব্রহ্মময়ী নামে পরিচিত প্রামাণিকদের কালীবাড়ি বরানগরে গঙ্গার ধারে আজও অবস্থিত। আজও মানুষ গেলে সেই প্রামাণিকদের কালীবাড়ি দেখতে পাবে। মাসির বাড়ি বলা হয় এটা। খুব সম্ভবত দ্বিতীয় মূর্তিটা। আর প্রথম মূর্তিটা চলে যায়, সেটিও রানী রাসমণির পছন্দ হয়নি। সেটি চলে যায় হচ্ছে হাতিবাগান এলাকায় গুহদের নিস্তারিণী কালী বাড়ি। সেখানেও আজ মা রয়েছেন। এই দুই মাকেই দেখা যায় আজও গেলে। এই দুই মাই হয়তো একসময় মা ভবতারিণী হতে পারতেন, কিন্তু তৃতীয় মূর্তিটি রানী রাসমণির চোখে ধরে, যিনি আজ সকলের সামনে মা ভবতারিণী নামে পরিচিত। আচ্ছা, তো একটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে যদি দেখা যায় এই কালী ক্ষেত্রগুলোর মধ্যে খুব পপুলার দুটো কনসেপ্ট হচ্ছে, একটা হচ্ছে আদ্দামা এবং বিপত্তারিণী একই সঙ্গে। বিপত্তারিণী অবশ্যই কালীর রূপের চেয়েও বলা যেতে পারে এরা চণ্ডীরই এক একটা রূপ, মহাশক্তির এক একটা রূপ। যেরকম আমরা দশ মহাবিদ্যার বিভিন্ন রূপ আমরা বিভিন্ন মন্দিরে দেখতে পাই, যেরকম আমরা এতক্ষণ আলোচনাটা কালী নিয়ে করলাম, কালী পুজো আসছে, মহাশক্তির আরাধনা আসছে, কিন্তু এর পাশাপাশি কিন্তু নরেন্দ্রপুরে যে বিপত্তারিণী কালী বাড়ি আছে, রাজপুরে বিপত্তারিণী চণ্ডী। বিপত্তারিণী হচ্ছে চণ্ডীর একটা রূপ, তাকে মূলত চণ্ডী বলা হয়। বিপত্তারিণী কালী না বলে বিপত্তারিণী চণ্ডী বাড়ি বলা হয়। মা চণ্ডীরই একটা রূপ, সিংহাসীন মা, কিন্তু সেখানেও তার জীব প্রকট হয়ে আছে। উনি চতুর্ভুজা, হাতে ত্রিশূল রয়েছে, খড়গও রয়েছে, সেখানে উনি বিপত্তারিণী নামে পরিচিত। আবার দশ মহাবিদ্যার আলাদা আলাদা মন্দিরও কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে। যেরকম দশ মহাবিদ্যার ছিন্নমস্তা, যদিও রাজরাপ্পা ছিন্নমস্তা সব থেকে বিখ্যাত,
তার প্রাচীনত্বের দিক থেকে বাঙালির কাছে বিখ্যাত, সত্যজিৎ রায়ের বিখ্যাত ছিন্নমস্তার অভিশাপ ওই প্লটে বলে। কিন্তু এর বাইরেও পশ্চিমবাংলার মধ্যেও বেশ কিছু ছিন্নমস্তা মন্দির বাঁকুড়া, মেদিনীপুর, বিষ্ণুপুর, আপনার বীরভূম, উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় একটি করে ছিন্নমস্তা মন্দির রয়েছে। ছিন্নমস্তাও কিন্তু একটি মানে তন্ত্রের একটি দশমহাবিদ্যার ফর্ম, এবং বেশ কিছু মন্দির এখানে আজও রয়েছে। বগলামুখীর মন্দির প্রচুর জায়গায় রয়েছে, শত্রু নিধনে তার পুজো করা হয়। এর পাশাপাশি ধূমাবতীর মন্দির খুব ব্যতিক্রমী, বাঁকুড়া জেলায় খুব সম্ভবত সব মানে পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ধূমাবতী মন্দিরটি বাঁকুড়া জেলার প্রতাপপুরে অবস্থিত। তো এই আর তারার রূপ তো আমরা জানি, আমার মহাপীঠ তারাপীঠ, সেখানে তারা রূপে তিনি পূজিত হয়। এই তারা কালী তারা রূপের মন্দির অন্য কোথাও আছে? তারামায়ের মন্দির অনেক রয়েছে, মানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর তারা মন্দির রয়েছে। অবশ্যই তার মধ্যে তারাপীঠের তারা মন্দিরটি সর্বজনবিদিত। আদ্যা মায়ের ক্ষেত্রে যেমন আমরা আদ্যাপীঠ জানি আর কি, সেখানে অন্নদা ঠাকুর মূর্তি খুঁজে পেয়েছিলেন বলা হয়, এবং সেই মূর্তিটা কিন্তু ওখানে নেই। হ্যাঁ, সেটা আবার জলে বিসর্জন দিতে হয়েছে। তার কারণ উনি যাকে স্বপ্নে উনি পেয়েছিলেন ছবি তোলার পর, মানে উনি স্বপ্নে যে পেয়েছিলেন যে ইডেন গার্ডেনের ওখানে পাকুড় গাছের নিচে মূর্তিটি থাকবে, কিন্তু মা তাকে স্বপ্ন দিয়েছিলেন যে নবমীতেই তাকে বিসর্জন দিয়ে দিতে হবে। উনি ছবি তুলে রেখে তার অনুরূপ এই মূর্তি, ওই ছবিটা এখনো আছে আদ্যাপীঠে। হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটা আজও আছে। মানে অদ্ভুত অদ্ভুত গল্প। আর আমি জানি মানে আদ্যামার আর কোনো মন্দির পশ্চিমবঙ্গে আপনি পেয়েছেন? এই অন্নদা ঠাকুর যে আদ্যামার মন্দির, যে আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ, এই রামকৃষ্ণ সংঘরই কিন্তু বেশ কিছু আদ্যা মন্দির সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। হয়তো আমাদের কাছে আদ্যাপীঠটা সব থেকে বেশি জনপ্রিয়, আমাদের বেহালাতেও কিন্তু এই রামকৃষ্ণ সংঘরই একটি। আমি যেমন জানি ভবানীপুরে মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম আছে, ওদের মানে সুদিন কুমার মিত্র উনি তন্ত্র সাধনা করতেন, আর যে আশ্রম যেটা সেখানে আদ্যামায়ের। এবং আমি নিজে একটি আদ্যামায়ের আধ্যাত্মিক অনুভব এসছে, সেটি হচ্ছে উত্তরবঙ্গে আপনার কোচবিহার জেলার দিনহাটাতে একটি আদ্যামায়ের মন্দির রয়েছে, অপূর্ব মন্দির। এবং মন্দিরের যিনি সেবিকা, তার সাথে কথা বলে তার থেকে অনেক কিছু জেনে সত্যিকারের আমার একটা আধ্যাত্মিক অনুভব এসেছিল। এই আদ্যামায়ের মন্দিরের কথা না বললেই নয়, অনেকেই হয়তো জানেন না, কিন্তু ভীষণই ভালো লেগেছে। আমি আপনাকে রিকোয়েস্ট করব একবার এখানে চক্রবিজয় রোডে এখানে যে আদ্যামায়ের মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের যে মন্দির, সেটা আপনি অবশ্যই একবার যাবেন। এখানেও আপনি দেখতে পাবেন যে শ্রী সুদিন কুমার মিত্র ওনার আশ্রমটা। আচ্ছা। এবং উনি তন্ত্র সাধনা করতেন একটা সময়, দীর্ঘদিন ধরে কাস্টমসে চাকরি করতেন একই সঙ্গে। আচ্ছা। এবং তারই মন্দির এখন সেখানে রয়েছে। আচ্ছা। এবং অদ্ভুতভাবে ওখানে আপনার ওখানে গেলেও আপনার মনে হবে আপনি এই মন্দিরটা একটু অন্যরকম বিশেষত্ব। অবশ্যই, মানে যে কোনো মন্দিরে গেলেই মানে অবশ্যই একটা ঐশ্বরিক অনুভব, যেভাবে মায়ের কাছে যেতে চায়, মানে সেই ফিলিংটা তো আসেই। নানা সময় নানা অলৌকিক ঘটনারও মুখোমুখি হতে হয়। হয়তো ভেবেছি, সেটাই বলতে যাচ্ছিলাম যে মাঝ রাত্রিবেলা যাচ্ছেন, যে কোথাও কেউ নেই, জনমানব নেই। সত্যি কথা বলতে আমার অন্তত এত যে ক্ষেত্র সমীক্ষা করেছি, এটা একটা অদ্ভুত মায়ের আশীর্বাদ, কোথাও ফিরে আসতে হয়নি। মানে আমি তো যখন একটা জায়গায় যাচ্ছি, একদিনে এক জায়গায় যাব তা তো না, সেই জায়গাটার যতটা দেখা সম্ভব একটা গাড়ি নিয়ে গেলে সেটা কভার করার চেষ্টা করেছি। তো কোথাও আমাকে ফিরে আসতে হয়নি। মন্দির বন্ধ থাকলেও কাউকে না কাউকে পেয়ে গিয়েছি যে খুলে দিয়েছে। এই নিয়ে মানে ঘটনার শেষ নেই। সত্যি কথা বলতে গিয়ে এই অলৌকিক ঘটনা নিয়েই হয়তো আরেকটা বই হয়ে যেতে পারে। তবে কয়েকটা না বললেই নয়, মানে যেখানে আমি সত্যি আমার কাছে কোনো ব্যাখ্যা মেলেনি। কোথাও মন্দিরে শীতল ভোগের পর মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দির আর খোলা যাবে না বলে আমাকে স্থানীয়রা যখন কড়া করে জানিয়ে দিচ্ছে, তখনই যখন আমি ফিরে আসছি এরকম হয়েছে, মন্দিরের পুরোহিত ছুটতে ছুটতে এসে বলছে একবার মন্দির খুলতে হবে, তার কারণ আমি আমার বাড়ির চাবি ফেলে গিয়েছি, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সে মা হয়তো আমাকে দেখা দেবেন বলেই সেখানে আমার ঢোকার অনুমতি মিলল, তার দর্শন পেলাম। আবার এরকম হয়েছে অনেক জায়গায় যেখানে সন্ধ্যাবেলায় গিয়ে কাউকে পাচ্ছি না, বা দুপুরবেলায় গিয়ে ভর দুপুর, গ্রাম শুনশান, চারপাশে কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না। পুকুর থেকে মানে কেউ উঠে এসছে, মানে লালপাড় শাড়ি তার, এবং তাকে আমি দেখতে পাচ্ছি না। স্নান করে সে বলছে অমুক জায়গায় চলে যেতে, তার কাছে চাবি আছে। আবার তার কাছে সেই পাশে গ্রামে যখন গিয়ে তার খোঁজ করছি, সে সত্যিই চাবি নিয়ে এসে আমাকে
ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছে, কিন্তু বলছে এই পুকুরে তো কেউ স্নান করে না, এই পুকুর তো কারো ব্যবহার করা হয় না। এগুলো আমার নিজের অভিজ্ঞতা, মানে আমি জানি না এর কোনো ব্যাখ্যা মেলে না, কারণ আমি নিজে দেখেছি। সে উঠে গিয়ে আমাকে বললো যে অমুক জায়গায় চলে যেতে চাবি পেয়ে যাবে, মানে এর কোনো ব্যাখ্যা হয় না। এটি হুগলি জেলার ভেতরেই একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে এই অভিজ্ঞতা। এখানের মায়ের নাম সিদ্ধেশ্বরী, এই মায়ের নাম সিদ্ধেশ্বরী, এবং বেশ প্রাচীন মূর্তি, এবং বেশ একটা মানে ওই আশ্রমের মতো একটা তপবনের মতো একটা ওখানেও একটা ফিলিং ছিল। ইভেন আমি যখন উজানিতে গিয়েছিলাম, উজানি সতীপীঠ সর্বজন বিদিত বর্ধমানে, সেখানেও এরকম আমি একটা সন্ধ্যের পর গিয়েছিলাম, এবং মন্দির খোলা থাকার কথাই না, মন্দির তখন বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু একটা বিশেষ কারণে মানে আমি যখন ফিরে আসছি অপেক্ষা করে 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 তখন ব্রাহ্মণ একটা বিশেষ কারণে ওকে আবার ফিরে আসতে হয়, ওকে নাকি কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে, ওখানে মন্দিরের মধ্যে ছিল। তখন বলছে আপনি এত সন্ধ্যের পর কেউ আসে এখানে? এখানে একদম ফাঁকা, রাত্রি 8টা সাড়ে 8টার পর কেউই আসে না। এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। বেহিরাতে নিম্নবাসিনী মা, নিম গাছের মধ্যে, একদম জঙ্গলের মধ্যে শিয়ালের ডাক শোনা যায়। কোথায়? এটা বীরভূম জেলায়। আচ্ছা, মানে এই বীরভূম জেলাটাও একটা মানে বলতে গেলে একটা তন্ত্র সাধনা, শক্তি সাধনার আধার। মানে এই সতীপীঠ ছাড়াও বীরভূম জেলার কালী পুজোতে এত কালী হয়, বিশেষ করে লোবা গ্রামের লোবার 3 বোন, বড় মা, মেজো মা, ছোট মা, মানে এরকম সারা বীরভূম জুড়ে প্রচুর জায়গায় মানে বিখ্যাত বেশ কিছু। দোনাইপুরের 3 মা, এরকম আমাদপুরের মা। এই বড় মা নামটা প্রচলিত বীরভূম বর্ধমানে, মানে আমরা হয়তো এখন বড় মা বলতে নৈহাটি বড় মাকে বুঝি, কিন্তু নৈহাটির বড় মার যতটা প্রাচীন, তার চাইতে কিন্তু বেশ কিছু প্রাচীন বড় মা, তারা কিন্তু সারা পশ্চিমবঙ্গের, বিশেষ করে বর্ধমানে আপনার বড় বেলুন, যাকে বিল্লপত্তন বলা হতো একটা সময় মানে বাংলায়, সেই বড় বেলুনের বড় মা থেকে শুরু করে বীরভূমে দোনাইপুরে, আমাদপুরে বড় মা, তকিপুরের বড় মা, বুদবুদ গ্রামের বড় মা, এরকম প্রচুর বড় মা কিন্তু ছড়িয়ে আছে। আবার মানে মায়ের সাথে অদ্ভুত কিছু মানে মায়ের অদ্ভুত কিছু নামও আছে, যেরকম সার্ভিস কালী, বাঁকুড়ার সোনামুখীতে সার্ভিস কালী মা নাকি সেখানে পুজো দিলে তাকে মানে চাকরি পাওয়ার পথ অনেক সহজ। তার নাম হয়ে গেছে সার্ভিস কালী ওখানে পুজো দেওয়ার পর। বাঁকুড়ার সোনামুখী গ্রামে, এটা একটা কালীগ্রাম বলা যেতে পারে। এই সোনামুখীতে কালী পুজো, কার্তিক পুজো খুব বিখ্যাত। সোনামুখীর মাইতো কালী মানে সারা বাঁকুড়ার মধ্যে মানে অত্যন্ত প্রাচীন এবং বিখ্যাত জনপ্রিয় কালী মাইতো কালী। মাইতো কালীর পরেই নেক্সট জনপ্রিয় হচ্ছে সার্ভিস কালী। তো এইরকম সব অদ্ভুত নামের কালী সারা বাংলায় আর কি ছড়িয়ে আছে। পরবর্তীকালে একটা জিনিস হয়েছে যে মানে এই যে সর্বজনীন যে পুজোগুলো আর কি, বেসিক্যালি কলকাতার বুকে যেমন ফাটাকেস্টর কালী বলুন, বা এখন তো বড় মার খুব বিখ্যাত, মানে বড় মার এখন মন্দির, এখন প্রতিষ্ঠিত পার্মানেন্ট মন্দির হচ্ছে, আগে শুধুমাত্র কালী পুজোতে দেখা হতো। এরকম তো কালীও এরকম প্রচুর কলকাতায়, মানে আমি যেমন ধরুন পাথুরাঘাটা কালী, যেটা তাকেও কিন্তু বড় কালী বলা হয়, সেটা বাঘাযতীনে তৈরি করা একদম, হ্যাঁ। এবং খুব সম্ভবত ওখানে মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বসু ওখানে ব্যায়াম সমিতির প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, তো এই ধরনের মানে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা ফাটাকেস্টর পুজোটা সম্পর্কে আপনার কি এই বছরে ফাটাকেস্টর কালী পুজো আশা করছি, মানে আপনারাও জানেন যে একটি সংবাদ খুব ভাইরাল হয়ে গিয়েছে যে ফাটাকেস্টর মায়ের মুখশ্রী এবারে পরিবর্তন করা হয়েছে, এবং সেই নিয়ে মানে নেটিজেনরা একটা ঝড় তুলেছেন যে কেন মুখমণ্ডল পরিবর্তন হলো। তো সাধারণত যেটা হয়, যে সমস্ত মা কালী আর কি সারা বছরে একবার আসেন, কোনো একটা বিশেষ তিথিতে তার পুজো যখন হয়, তখন সেই কালীর মুখমণ্ডল বা তার যে আকৃতি একই রকম রাখা হয়, এবং সাধারণত বংশ পরম্পরায় যিনি আর কি সেই কালী মূর্তি তৈরি করলেন, তার মৃত্যুর পর তার ছেলে বা তার বংশেরই একজন কেউ সেই কাজটা ধরে, যার ফলে মৃৎশিল্পীদের এটা একটা জন্মগত প্রতিভা যে তারা জানেন যে একই মায়ের মুখ কিভাবে একই রাখতে হয়। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু এবারে আমি যেটা শুনেছি, ফাটাকেস্টর বরাত পেয়েছেন অন্য আরেক শিল্পী, যার ফলে তিনি মায়ের মুখের আদলটা খানিক পরিবর্তন করেছেন। হয়তো তার পক্ষে সম্ভব হয়নি একদম অবিকল আগের মতো রাখার। তো আমার ব্যক্তিগতভাবে এই নতুন মুখশ্রী কোনোভাবেই খারাপ লাগেনি,
কারণ মা তো মাই, তাকে তুমি যেভাবেই ডাকো, একজন ভয়ঙ্কর রূপকেও তাকে কোমল মনে হয়, আবার একটা সত্যিকারের বাচ্চা মেয়ের মতো তার মায়ের মুখকেও কোমল মনে হয়। কাজেই যে যেভাবে দেখবে, আমার ব্যক্তিগতভাবে মোটেই খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে নতুন মায়ের মুখশ্রীও। কিন্তু যেহেতু ফাটাকেষ্টর নাম জড়িত এই প্রাচীন পুজোর সঙ্গে, তিনি যেভাবে আর কি মায়ের মুখটা পুজো করে গিয়েছিলেন, বেশিরভাগ দর্শক সেই মুখ চায়। কিন্তু আমি কিন্তু গ্রামেগঞ্জে গিয়েও দেখেছি, এবং সেখানে 20 বছর আগের ছবি আর এখনকার ছবির মধ্যে অনেকটাই কিন্তু পার্থক্য বিভিন্ন জায়গায় দেখা গেছে। আরেকটা জায়গার কথা না বললেই নয়, যেহেতু কালী পুজো নিয়ে এত মতবাদ জড়িয়ে, আমরা দীপান্বিতা অমাবস্যা আসছে বলে আমরা বলছি মহাশক্তির আরাধনা আসছে, কিন্তু মহাশক্তির আরাধনা সারা বছর ধরেই বিভিন্ন তিথিতে চলে। একটা তিথির কথা এবং একটা কালীর কথা না বললেই নয়, খুব সম্ভবত সেখানে একদিনে সর্বাধিক বলির রেকর্ড সেখানে আছে। সেটা হচ্ছে হুগলি জেলার কোন্নগরে শকুন্তলা রক্ষাকালীর কথা। এই শকুন্তলা রক্ষাকালী একটা সময় নাকি যখন ডাকাতরা, যেখানে বছরে একটা সময় গরমকালে, গ্রীষ্মকালে, বৈশাখ মাসে ওখানে একটা গাছের নিচে পুজো করত, সেই গাছে প্রচুর শকুন এসে বসতো। সেই থেকে ওই জায়গাটার নাম হয়ে গিয়েছে শকুন্তলা। এবং ওই শকুন্তলা রক্ষাকালী কথিত উনি সূর্যের মুখ দেখতে পারবেন না, মানে উনি সূর্য রশ্মি যেন ওনার চক্ষু স্পর্শ না করে, ওই কারণে মাকে গড়া হয় একটা রাতে এবং চক্ষুদান করা হয় সূর্যাস্তের পর। সারা রাত ধরে পুজো হয় এবং পরদিন সূর্য প্রকটিত হওয়ার আগেই তাকে গঙ্গায় বিসর্জন করা হয়, এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ওই তিথিতে। এবং বেশ জাগ্রত কালী, এনাকে নিয়েও প্রচুর তার মহিমা প্রচলিত। একই রকমভাবে হাওড়ার পাতিহালে মা মণ্ডলা কালী, তিনিও ফলহারিণী চতুর্দশী ওই সময়ে উনি পূজিত হন, এবং বছরেরই একটা সময়ই আসেন এবং 6 সপ্তাহ উনি থাকেন, এবং তারপরে অম্বুবাচীর ওই সময়টায় ওনার বিসর্জন হয়। অম্বুবাচী প্রসঙ্গে আবার একটা কথা মনে পড়ে গেল, আমরা সাধারণত জানি অম্বুবাচীতে হয়তো অনেকে মাতৃ আরাধনা বা মন্দির বন্ধ থাকে বলে একটা নীতি, সেখানে কোনো পুজো হয় না। কিন্তু এই হাওড়া জেলারই উত্তর ঝাপুরদহ বলে একটি জায়গা আছে, সেইখানে বসুমাতা মায়ের পুজো হয়। তিনি শক্তিরই একটা রূপ, তিনি বসুন্ধরার একটা রূপ, এবং সেটা একদম ওই অম্বুবাচী যতদিন থাকবে ওই সময়ই মাকে পুজো করা হয় নাকি। এটাও একটা অদ্ভুত মানে শক্তি পুজো, অম্বুবাচীর সময় মানে জিনিসপত্র না ধরা বা কিন্তু ওই সময় কিন্তু সেই শক্তি পুজোটি হয়। মানে সত্যি কথা বলতে, মানে আমাদের বাংলায় পূজা পদ্ধতি, মায়ের নাম, মায়ের পূজার তিথি, মায়ের ইতিহাস, এই নিয়ে এত বৈচিত্র্য, মানে লিখে বলে কোনোটাই শেষ করা নয়। মানে আমি হয়তো আজ একটা বই লিখছি 4 খণ্ডে শেষ হচ্ছে, এর বাইরেও অনেক অনেক তথ্য, অনেক কিছুই হয়তো থেকে যাচ্ছে যেগুলো আগামী দিনে আসবে, বা আমি হয়তো অনেক কিছু যোগ করেছি যেগুলো এর আগের কোনো বই বা কিছুতে ছিল না। মানে এটা একটা খুব ভাস্ট সাবজেক্ট, যেটা নিয়ে সত্যিকারের গবেষণা করা যায়। এবং আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই বিষয়টাকে নিয়ে যে দীর্ঘদিন ধরে এই গবেষণাটা করেছেন এবং যে একত্রিত করেছেন। সত্যি কথা বলতে, মানে এই কাজটা যখন শুরু করি, প্রথম কথা একত্রিত করার উদ্দেশ্যে শুরু করিনি। মানে আমি খুব ঘুরতে ভালোবাসি, সেটা মন্দির হোক, পাহাড় হোক, মানে আমার ভারতবর্ষে প্রচুর জায়গা, ভারতবর্ষের বাইরেও প্রচুর জায়গা ঘোরা, তো ঘোরাটা একটা নেশার মতো। সেই থেকেই ওই কোভিডের সময় তো বেশি বাইরে যাওয়া যেত না, মানে একটা রেস্ট্রিকশন ছিল, তো সেই সময় থেকেই আর কি যখন একটু শিথিল হলো, অন্তত চেষ্টা করিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্দিরগুলো যেগুলো আমি আগে দেখিনি, কালী মন্দির ঘুরলে কেমন হয়, এই থেকেই শুরু। ফেসবুকে আমার প্রচুর আর কি লেখালেখিও সেই সময় থেকে শুরু। হয়তো আজকের সেই সমস্ত পোস্টগুলো নেই, কারণ বই প্রকাশের সময় আমাকে সেগুলো তুলে নিতে হয়েছিল। তো 2021 সালে মোটামুটি আমার 2 বছর ঘোরার পর, এবং ফেসবুকে আমার বিভিন্ন মাতৃ গ্রুপে, শক্তি গ্রুপে এই ধরনের পোস্টগুলো খুব জনপ্রিয় হয়, খুব রিচ হয়। তো দ্বীপ প্রকাশনের সিইও সুকন্যা মণ্ডল
আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং উনি বলেছিলেন যে এরকম ধরনের একটা বই করলে কেমন হয়। তো আমার প্রথম বড় আপত্তি ছিল যে আপনি যে একটা বই করতে বলছেন, একটা বই করতে গেলে আপনাকে কিন্তু অন্তত আরও বছর 10 অপেক্ষা করতে হবে। আমার তখনকার এস্টিমেশন অনুযায়ী বলেছিলাম। তখন উনি বললেন কেন? তো আমি বললাম যে এর তো কোনো শেষ নেই, আমি খুব দ্রুত 6 মাসেও শেষ করে বই করে দিতে পারবো না। কিন্তু সুকন্যা মণ্ডল এবং প্রকাশনের দীপ্তাংশু মণ্ডল দুজনেই আমাকে একটা লিবার্টি দিলেন যে বইগুলো ভেঙে ভেঙে হোক, খণ্ডে খণ্ডে হোক, কোনো চাপ নেই, আমার ইচ্ছা মতো যে খণ্ডে আমি যে জেলা ঢোকাবো সেইভাবেই বইগুলো হোক, কিন্তু পাঠকের কাছে আসুক। এবং সেইভাবেই আমার এই লেখাটা শুরু। আর এই যে গবেষণার এই জায়গাটা, মানে সেক্ষেত্রে আপনার সোর্স অফ ইনফরমেশন এবং যেভাবে এই যে রুট ম্যাপটা তৈরি করা, এটা কিভাবে আপনি করেছিলেন? দেখুন, কালি নিয়ে বই ছিল না তা নয়, হয়তো এতটা বড় ব্যাপ্তিতে, এত 4 খণ্ডে, এত বড় পরিসরে ছিল না। বেশ কিছু লেখক, শিবশঙ্কর ভারতী, অরুণ মুখোপাধ্যায়, গৌতম বিশ্বাস, তারা বেশ কিছু, সুমন গুপ্ত, তারা লিখে গেছে। সুবোধ ঘোষের লেখা বাংলা লোকসংস্কৃতিতে প্রত্যেকটা জায়গার যে মন্দিরগুলো সেগুলো কিন্তু উল্লেখ আছে। সুবোধ ঘোষের মানে ওনার লেখায় অবশ্যই মন্দিরগুলোর উল্লেখ আছে, কিন্তু সেই মন্দিরগুলোরই, হ্যাঁ, সেখানে না মন্দিরটা প্রধান হয়ে দাঁড়িয়েছে, তার আর্কিটেকচার বা তার ইতিহাস, কিন্তু সেখানে মায়ের জনশ্রুতি বা মায়ের বিগ্রহ বা এই বিগ্রহ চর্চা, বিগ্রহ তত্ত্ব, এইটা অতটা নেই। বেশ কিছু বিখ্যাত মন্দিরগুলোর ইনফরমেশন রয়েছে। আসলে বিখ্যাতর পাশাপাশিও এত পুরনো মন্দির, এত গল্প লুকিয়ে আছে, সেগুলো মানে যারা আমরা ঘুরেছি তারা না ঘুরলে সেটা হতো না। এবং অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়াকে অনেকেই পছন্দ করি না বিভিন্ন কারণে, কিন্তু সত্যি কথা বলতে এই সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমি অনেক মন্দিরের, অনেক মায়ের এবং তথ্য পেয়েছি, এবং প্রচুর সহৃদ মানুষ এগিয়ে এসছেন, তথ্য দিয়েছেন, এবং সেক্ষেত্রে মানে আমার মতো তাদেরও উদ্দেশ্য ছিল মাতৃমহিমাকে প্রচার করা। সেখানে লেখাটা যাতে যায়, লেখাটা যাতে কোথাও গ্রন্থিত হয়, সেইটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। এরকম বহুজন আমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মানে তাদের সাহায্য ছাড়া, মানে তাদের মধ্যে অবশ্যই কয়েকজনের নাম না বললেই নয়, অনুপম চক্রবর্তী, স্বর্ণালী দত্ত, সোমা মুখোপাধ্যায়, শুদ্ধশীল ঘোষ, গৌতম বিশ্বাস, এনারা প্রত্যেকে প্রচুর তথ্য দিয়েছেন এবং প্রচুরভাবে আমাকে সাহায্য করেছেন। বিভিন্ন বিভিন্ন জেলায় কি কালী আছে, এবং এই মাতৃশক্তি বলে একটি গ্রুপ রুদ্রপ্রসাদ সেন উনি পরিচালনা করতেন, ওখানেই আমার এই মাতৃলেখার শুরু। এই রুদ্রপ্রসাদ সেনের অনুরোধেই আমার এই লেখাগুলি ওখানে শুরু, এবং তখন ওই কোভিডের আগে থেকে। তো তারপর থেকেই এটা ধীরে ধীরে বই বা এই ধরনের কাজে আমি এগোই। তার আগে আমি শুধুমাত্র শিশু সাহিত্যমূলক লেখা এবং শিশু সাহিত্যমূলক বইয়ের আর কি সম্পাদনার সাথে যুক্ত ছিলাম। স্বলিখিত একটা সাবজেক্ট নিয়ে কাজ, এই কালি দিয়েই আমার স্বলিখিত একটা সাবজেক্ট নিয়ে কাজ প্রথম সর্বাধিক জনপ্রিয় হয়েছিল বাকিগুলো কাজের চাই। আমি আশা করবো শুধুমাত্র 4টে খণ্ডে এটা শেষ হবে না, আশা করবো যে আমরা সবাই রিকোয়েস্টও করবো ইনফ্যাক্ট সমুদ্রকে যে উনি যেন এটা কন্টিনিউ করেন, এবং বাংলা কেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কালি নিয়েও করা যেতে পারে। বাংলাদেশের আমার এই 4 খণ্ডে বাংলাদেশকে স্থান দেওয়া হয়নি, বাংলাদেশ গেলে বাংলাদেশের শক্তিপীঠ আছে 5টা বোধহয়, এটা নিয়ে কিছু মতভেদ আছে, কিন্তু অবশ্যই অন্তত শক্তি ক্ষেত্র তো আছে অজস্র। মানে শক্তিপীঠ না বলেও আমরা যদি শক্তি ক্ষেত্র বলি, মায়ের মন্দির, কালীর মন্দির অজস্র রয়েছে, এবং তাদেরও অনেক ইতিহাস লুকিয়ে আছে সেখানে। তো সেটাই বলবো যে মানে আগামী দিনে ওনার এই 4টে বই, এবারে বইমেলার একটা খণ্ড বেরোচ্ছে, তারপরে আশা করব সমুদ্র এই বিষয়টা নিয়ে লেখালেখি করতে থাকবেন, আরও সমৃদ্ধ করবেন আমাদের, আরও ইতিহাস তুলে আনবেন, আরও মানুষের জীবনে এই সমস্ত যে এই যে ঘটনাগুলো, যে জনশ্রুতিগুলো আছে, যেগুলো দিয়ে আমাদের যে প্রচলিত বিশ্বাসগুলো, সেগুলো যে খবর, সেটা তিনি আমাদের সামনে তুলে ধরবেন। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।